নমস্কার, বিএসজি হোমিও ডেস্ক থেকে বলছি। আমি ডাক্তার সুইমল কৃষ্ণ সাহা। এটি আমাদের 35তম এপিসোড। আসুন আজকের এই এপিসোডে আমরা আর্সেনিক অ্যালবাম ওষুধটির পার্টিকুলার্স নিয়ে আলোচনা শুরু করি। আর্সেনিক অ্যালবামের পার্টিকুলার্স বলতে গিয়ে প্রথম যে কথাটা বলতেই হবে, আমার দীর্ঘ প্র্যাকটিস জীবনে অভিজ্ঞতা দিয়ে যে বডির এমন কোনো অর্গ্যান নেই যে অর্গ্যানের ডিজিজ কন্ডিশনসগুলিতে আমি আর্সেনিক অ্যালবাম ওষুধটি ব্যবহার করিনি। অর্থাৎ মাথার চুলে প্রবলেম থেকে পায়ের নখের প্রবলেম পর্যন্ত সমস্ত এরিয়াসগুলোয় আর্সেনিক অ্যালবের কাজ ভীষণ সুন্দর। ভাবলে ভীষণ অবাক লাগে যে আপনারা সবাই জানেন আর্সেনিক অ্যালবাম ওষুধটা হ্যানিম্যান যখন ফ্র্যাগমেন্টটা লিখেছিলেন তখনই তার হাতে এসে গিয়েছিল, প্রুফ করেছিলেন। সেই হানিম্যানকে যেহেতু সেই সময় আর্সেনিক অ্যালবাম প্রুফ করছিলেন বলে তাকে বিভিন্ন রকমভাবে ক্রিটিসাইজের মধ্যে পড়তে হয়েছিল, পয়জন ডক্টর এটসেট্রা এটসেট্রা। হ্যানিম্যান আর্সেনিক অ্যালবামকে মেট্রিয়া মেডিকা পিউরার ফার্স্ট ভলিউমেও আনলেন না, আনলেন মেট্রিয়া মেডিকা পিউরার সেকেন্ড ভলিউমে। থ্যাঙ্কস হ্যানিম্যান। যদি উনি আর্সেনিক অ্যালবামকে এইভাবে প্রুভ না করতেন তাহলে আমরা একটা বিরাট অস্ত্র, আমাদের যে ওয়েপন, আমাদের যে অস্ত্রাগারে যে সমস্ত ওষুধগুলো রয়েছে আমরা জানি তার মধ্যে আর্সেনিক অ্যালবাম আমাদের একদম বফোর্স কামানের মতো এত ভীষণ সুন্দর আমাদের একটি ওষুধ। এই আর্সেনিক অ্যালবাম সম্বন্ধে বলা শুরু করলে আসুন আমরা ঠিক যেভাবে আর্সেনিক আয়োড নিয়ে আলোচনা করেছি ঠিক সেইভাবেই আমি প্রথমে এর রেসপিরেটরি ট্র্যাক্ট এরিয়াগুলোতে এর কাজগুলো বলি। রেসপিরেটরি ট্র্যাক্ট শুরু করলেই প্রথম আসছে আমাদের ন্যাজাল মিউকাস মেমব্রেন, আসছে আমাদের যে রোগটার নাম প্রথম মাথায় আসবে সেটি অ্যালার্জিক রাইনাইটিস। স্নিজিং, ওয়াটারিং ফ্রম নোজ, স্টপেজ অফ নোজ, হাঁচি, ভীষণ হাঁচি, হঠাৎ করে হাঁচি শুরু হয়ে যাচ্ছে, সামান্য ঠান্ডা লাগলে হাঁচি শুরু হচ্ছে, নাক দিয়ে কনস্ট্যান্ট জল পড়ে যাচ্ছে এবং এই নাক দিয়ে জল এত মাত্রায় পড়ছে নাকটা অনেক সময় হয়ে যাচ্ছে, হেজে যাচ্ছে। এই অ্যালার্জিক রাইনাইটিসে আর্সেনিক অ্যালবাম একটি ভীষণ ভালো ওষুধ। এবং যে কথাটা বলতেই হবে, এই জায়গাটা আমরা আর্সেনিক অ্যালবাম 30 বা 6 লো পোটেন্সি রিপিটেড ডোজ দেওয়ার চেষ্টা করি। কখন? যখন দেখি সেই অ্যালার্জিক রাইনাইটিসটা সামান্য ঠান্ডা লাগলেই শুরু হয়ে যাচ্ছে, বিভিন্ন রকমের ধোঁয়াতে শুরু হচ্ছে, ডাস্টে শুরু হচ্ছে, ডাস্ট অ্যালার্জি। এবং অনেক সময় রোগীরা বলে যে হট ভেপার নিলে, করোনা ফেজ থেকে তো এটা খুব প্রচুর পাওয়া যাচ্ছে, রোগীরা হট ভেপার নেওয়ার প্রতি একটা তাদের প্রবণতা এসে গিয়েছে এবং হট ভেপার নিলে তারা আরাম পাচ্ছে। মনে রাখবেন এই জায়গাটায় কিন্তু আরেকটি ড্রাগ অ্যালিয়াম সেপা, যে আর্সেনিক অ্যালবামের ভীষণ কাছাকাছি, এবং যখন আমরা রিলেশনশিপ বলবো আমরা কিন্তু অ্যালিয়াম সেপাকে উল্লেখ করব। তাহলে এই অ্যালার্জিক রাইনাইটিস, ওয়াটারিং ফ্রম নোজ, নাকটার ভেতরটা জ্বালা করছে, নাক দিয়ে
ক্রমাগত জল পড়ছে, কারণ হিসেবে ঠান্ডা লেগে যাওয়া, ঠান্ডা হাওয়ার এক্সপোজার হওয়া, অথবা ধুলো ধোয়াতে এক্সপোজার হওয়া, এটসেট্রা। আর্সেনিক অ্যালবাম ইজ এ গুড মেডিসিনস, এবং আর্সেনিক অ্যালবাম প্রথম ওষুধ। এবং খুব জোরের সাথে বলছি, আমরা এই অ্যাকুট কন্ডিশনটাকে ওভারকাম করার জন্য আর্সেনিক অ্যালবাম প্রচুর পরিমাণে ব্যবহার করি, এবং আর্সেনিক অ্যালবাম ব্যবহার করলে সুফল মেলেই মেলে। যদি তার সাথে নাকটা জ্বালা করে, ঘট ভেপারে রিলিফ হয়, জল তেষ্টা ভালো, গরম খেতে পছন্দ করে। অ্যালার্জিক রাইনাইটিসের পর আসুন ল্যারিঞ্জাইটিস, হোর্সনেস অফ ভয়েস। আমার বেশ মনে পড়ছে, আমি মেট্রোর আউটডোরে এরকম একটি পেশেন্ট, যে পেশেন্টটিকে ক্রনিক হোর্সনেস অফ ভয়েস এবং ল্যারিঙ্গোস্কোপি করে দেখা গেল সেখানে নডুলস রয়েছে। ডাক্তারবাবুরা বললেন এটার ইমিডিয়েট বায়োপসি করা দরকার, কারণ এই গ্রোথটিকে ভালো মনে হচ্ছে না। আমরা এই হোর্সনেস অফ ভয়েসটাকে আর্সেনিক অ্যালবাম দিয়ে ভালো করি। সিমটমস, কথা বলতে গেলেই যত বেশি কথা বলবে তত তার গলার স্বর বসে যাচ্ছে, অর্থাৎ ল্যারিংসের মোশনে অ্যাগ্রাভেশন, রেস্টে আমলিয়েশন। গরম ভেপার বা গরম গালগল করলে সে সব দিক দিয়ে আরাম পায়। পেশেন্টটি এক্সট্রিম ফাস্টিডিয়াস, সব কিছু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পছন্দ করে, জল তেষ্টা ভালো, এবং সে গরম খেতে পছন্দ করে। শুধু আর্সেনিক অ্যালবাম 1 ml দিয়ে আমি এই পেশেন্টটিকে ভালো করেছিলাম, আজও মনে আছে, এবং আমার কাছে ডকুমেন্টেশনও আছে। পরবর্তীকালে আবার সেই একই জায়গায় তার ল্যারিঙ্গোস্কোপি করতে পাঠানো হয়, এবং সেখানে দেখা যায় ল্যারিংসের সেই গ্রোথটি সম্পূর্ণ চলে গিয়েছে। এই ডকুমেন্টেশনগুলো যখন আমরা হোমিওপ্যাথ ডাক্তাররা আমাদের কাছে গ্যাদার করতে পারি, তখন আমাদের কনফিডেন্স লেভেলটাও বেড়ে যায়, এবং আমরা মডার্ন ওয়ার্ল্ডকে অনেক কিছু দেখাতে পারি যে হোমিওপ্যাথিও কিছু জিনিস নিশ্চয়ই ভালো করতে পারে, এটা তোমাদের স্বীকার করতেই হবে। তাহলে হোর্সনেস অফ ভয়েসে আমি বললাম আর্সেনিক অ্যালবাম একটি খুব ভালো ওষুধ। এবার আসি ফ্যারিঞ্জাইটিস উইথ টনসিলাইটিস। আমি এতদিন ধরে 22তম এপিসোড থেকে শুরু করে এই সমস্ত এপিসোডে যখন আমি আর্সেনিক সালফ্লেভাম, আর্সেনিক সালফ্রুব্রাম, আর্সেনিক আয়োডেটাম এবং আর্সেনিক অ্যালবাম বলছি, প্রত্যেকটা ড্রাগের বেলায় আমি কিন্তু বলছি ফ্যারিঞ্জাইটিস, টনসিলাইটিস, আর্সেনিক গ্রুপ ইজ এ ভেরি গুড মেডিসিনস। আমি আমার নিজের ঘটনা একটি এখানে শেয়ার করার লোভ সামলাতে পারছি না। আমার ছাত্ররাও জানে, আমি বছরখানেক 2 আগে ফ্যারিঞ্জাইটিসে মারাত্মক কষ্ট পাচ্ছিলাম। হ্যাঁ, সত্যি তাই। সমস্ত সিমটমস নিয়ে গরম খেলে আরাম, হাতের তলা গরম, সবসময় আমার পামস অ্যান্ড সোলস হট থাকে, এবং আমি বরাবরই গরম খেতে ভালো পছন্দ করি।
এবং আমি বরাবরই জিনিসপত্র একটু গুছিয়ে রাখতে পছন্দ করি। আমি খুব ক্যাজুয়ালি আরসালফ্লেভাম 200 দুটো ডোজ খেলাম। বলে নি ঠিক তার আগে আমি ব্রায়োনিয়া 30 খেয়েছিলাম। কেন না, পেন থ্রোট যখন শুরু হলো তার সাথে আমার একটু সর্দি কাশি ছিল এবং আমি দেখছিলাম যে যখনই আমি ঢোক গিলতে যাচ্ছিলাম তখনই আমার গলা ব্যথা করছিল, খাবার তো গিলতেই পারছিলাম না। তো আমি এই ফ্যারিংসের মোশনে অ্যাগ্রাভেশনের সিমটমসটা নিয়ে ব্রায়োনিয়া খেয়েছিলাম এবং বলতে একটু দ্বিধা নেই, ব্রায়োনিয়া খেয়ে আমি সামান্য উপকার পাইনি। আমার জ্বর ভাবটাও যায়নি এবং কোনো উপকার না পেয়ে আমি আরসালফ্লেভামে গিয়েছিলাম অনেক আশা নিয়ে যে এবার আমি ভালো হয়ে যাব। কিন্তু আমি যথেষ্ট আরসালফ্লেভামকে সময় দেওয়া সত্ত্বেও ভালো হলাম না। আমি নিজে কনফিউজড হয়ে গেলাম। তখন আমি নিজে যতটা পারছিলাম আমি আয়নাতে আমার ফ্যারিংসটা দেখার চেষ্টা করছিলাম। তো আমার মেয়েকে বললাম, তুই মোবাইলে আমার ফ্যারিংসটা একটু ছবি তুলে দে, আমি দেখতে চাই। দেখলাম অ্যাবসলিউট রেড হয়ে আছে পুরো ফ্যারিংসটা এবং জ্বর একটা কনস্ট্যান্ট আসছে এবং যত রাত বাড়ছে জ্বর বাড়ছে আর প্রচুর পরিমাণে স্যালাইভেশন মুখে। আমি একটি ক্রনিক ডিসেন্ট্রির পেশেন্ট, আমি অস্বীকার করব না, বরাবরই আমি ডিসেন্ট্রিতে ভুগি। একটু এদিক ওদিক হলেই আমার ডিসেন্ট্রি ডেভেলপ করে। তো প্রচুর স্যালাইভেশন, মানে এত স্যালাইভেশন হচ্ছে আমাকে একটা কৌটো নিয়ে থাকতে হচ্ছে, মুখ থেকে স্যালাইভা বের করতে ফেলতে হচ্ছে। রাত বাড়লে বাড়ছে। আমি মার্কসলে গেলাম, এখানেও মার্কসল। দেখুন আমি নিজের বেলাও কত ব্যর্থ হই, আমি সেগুলোও সবার সাথে শেয়ার করছি। আমাকে সাধারণত ডিসেন্ট্রিক প্রবলেম হলে মার্কসল আমাকে খুব সুন্দর আরাম দেয়, কিন্তু এই ফ্যারিঞ্জাইটিসে মার্কসল আমাকে আরাম দিল না। তখন আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে ভাবলাম যে এত রেডনেস, এত সেন্সিটিভ, বেলেডোনা নিলাম, বেলেডোনা 30। কিন্তু দেখুন চারটে ড্রাগ আমার খাওয়া হয়ে গেল, আমি কোনো রেসপন্স পেলাম না। সেই একই রকম মারাত্মক সেন্সিটিভ, একই রকম পেইন, টেম্পারেচার, ফ্যারিঞ্জাইটিসের যা সিমটমস, আর তার সাথে আমি রিপিট আবার মেয়েকে বললাম ছবি তুলে দিতে, দেখলাম একই রকম রেডনেস রয়েছে। আমার দুজন ছাত্র, একজন ছাত্র আমাকে বলল, স্যার আপনি আবার আরসালফ্লেভামে ফিরে যান, ওটাই আপনার ভালো সিলেকশন ছিল। আরেকজন ছাত্র বলল, স্যার আপনি বেলেডোনা 200-এ যান। আমি যখন এই দোদুল্যমান অবস্থায় রয়েছি এবং এটা প্রায় আমি বলছি 14 থেকে 15 দিন আমি ভুগে চলেছি, আমি খাবার খেতে গিয়ে লক্ষ্য করলাম যে আমার তো খাবার খেতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। তো আমার মিসেস আমাকে চাল আর ডাল একদম গলিয়ে একটা খিচুড়ি মতো করে আমার দিচ্ছে। আমি খেতে গিয়ে দেখছি আমি এটা খেতে পারছি না। আমি বললাম, তুমি এটা ঠান্ডা হয়ে গেছে। বললো, না যথেষ্ট গরম আছে। বললাম, না এই গরমটাও আমি গিলতে পারছি, তুমি এটাকে আরো গরম করে দাও। বললো, আরো গরম? কিছুটা অবাক হয়ে আমার দিকে তাকালো। আমি বললাম, হ্যাঁ।
সে হট ওভেনে নিয়ে গিয়ে সেটাকে আরও গরম করে দিল, বেশ যথেষ্ট গরম। আমাকে বললে এত গরম তো তোমার গলা পুড়ে যাবে। আমি তো খেতেই পারছি না। কিন্তু অদ্ভুত দেখলাম, ওই অত গরমটা যখন গলায় যাচ্ছে তখন আমি গিলতে পারছি। সামান্য ঠান্ডা হয়ে গেলে আমি গিলতে পারছি না। কি অদ্ভুত। এইবার আমি রাত্রিবেলায় আর্সেনিক অ্যালবাম 30 খেলাম। হাফ কাপ জলে 1 ফোঁটা ফেলে দিয়ে আমি 2 ঘন্টা পর পর বার 6 খেলাম। পরদিন 24 ঘন্টার মধ্যে দেখলাম আমার টেম্পারেচার কমতে থাকলো, গলা ব্যথাটা সামান্য কম হতে লাগলো। আজও মনে আছে, ডিএনএ কলেজে আমার একটি সেমিনার ছিল, ওরা ইনভাইট করেছিল, এবং তার পরের দিন অর্থাৎ 2 দিন বাদে আমি সেই সেমিনার অ্যাটেন্ড করলাম। শুধু না, সেখানে 3 ঘন্টা আমি ওদের সেমিনারে লেকচার দিলাম একটা টপিক নিয়ে। কি ভীষণ রকম ড্রাগ এই আর্সেনিক অ্যালবাম, অথচ এই জায়গাটা আর্সালফ্লেভাম দিয়ে আমি ফেলিওর হলাম। এটাই হোমিওপ্যাথি। আমার মনে হয় এটাই হোমিওপ্যাথি। অর্থাৎ এক্স্যাক্ট সিমটমসটা না ধরতে পারলে এবং এক্স্যাক্ট ওষুধটা না খেতে পারলে, দিতে পারলে ঠিক সঠিক আরাম পাওয়া খুব কঠিন। অর্থাৎ হোমিওপ্যাথিতে উপসর্গগুলো এত গুরুত্বপূর্ণ এবং এই সিমটমসগুলো রোগীর কাছ থেকে আমি নিজে নিজে 4 বার ব্যর্থ হয়ে, দেখুন ব্রায়োনিয়া, আর্সালফ্লেভাম, মার্কসল, বেলেডোনা 4টে ড্রাগেরই সিমটমস ছিল, অথচ এরা কেউ আমার সিমিলিমাম নয়। সিমিলিমাম দাঁড়ালো গিয়ে আর্সেনিক অ্যালবাম। আমি নিজেও ততদিনে আমার এত বছরের অভিজ্ঞতা সত্ত্বেও, নিজের মধ্যে এত কনফিডেন্ট থাকা সত্ত্বেও কিন্তু আমিও ঠিক ওষুধটা খুঁজে পাচ্ছিলাম না। অর্থাৎ উপসর্গগুলো এত দরকারি। ফ্যারিঞ্জাইটিস এবং টনসিলাইটিসে গরমে রিলিফ, আরো গরমে রিলিফ, যত গরম দেব তত গরমে রিলিফ। এই যে সিমটমসটা, মিডনাইট অ্যাগ্রাভেশন, পার্টিকুলারলি মিডনাইট অ্যাগ্রাভেশন, জল তেষ্টা ভালো। দেখুন মার্কসলের মতো স্যালাইভেশন রয়েছে, তা সত্ত্বেও আর্সেনিক অ্যালবাম কাজ করলো। দিস ইজ হোমিওপ্যাথিক আর্ট অফ প্রেসক্রিপশন। যত দিন বাঁচব আর্সেনিক অ্যালবাম নিয়ে তত নতুন নতুন জিনিস শিখব, হোমিওপ্যাথিতে তত নতুন নতুন জিনিস শিখব। আমি তো আমার বইতে মাত্র 200খানা ড্রাগ লিখতে পেরেছি। কত হাজার হাজার ড্রাগ আছে, এবং 200খানা ড্রাগেরও হার্ডলি আমি 70 থেকে 75টা ড্রাগের কমপ্লিট পিকচারটা তৈরি করতে পেরেছি। বাদবাকি ড্রাগের পিকচারই তৈরি করতে পারিনি এখনো পর্যন্ত। আমার বারবার মনে হয় যে একটা মানুষ তার সারা জীবনে 20 থেকে 25টার বেশি ড্রাগ শিখতেই পারে না, এবং সে যখন ভাবে যে সেই 20-25টা ড্রাগ সে শিখতে পেরেছে, তখনও দেখা যায় যে সেই ড্রাগগুলো শেখাও পুরোটা হয়নি, আরও কিছু বাকি রয়ে গিয়েছে। তাহলে আসুন আর্সেনিক অ্যালবামের অ্যালার্জিক রাইনাইটিসে তার মারাত্মক এফেক্ট বললাম, ল্যারিঞ্জাইটিসে বললাম, ফ্যারিঞ্জাইটিস উইথ টনসিলাইটিসে বললাম। এবার আসুন তার লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। আমি একটি বাচ্চার কেস দিয়ে আলোচনা করেছিলাম। লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের সমস্ত রকমের ইনফেকশনে আর্সেনিক অ্যালবাম ইজ এ গুড মেডিসিনস। কাশি, শ্বাসকষ্ট,
এই শ্বাসকষ্টে আর্সেনিক অ্যালবাম 30 ইজ এ গুড মেডিসিনস। যদি সেই শ্বাসকষ্ট মিড ডেতে বাড়ে, মিড নাইটে বাড়ে, বেশি করে মিড নাইটে বাড়ে, আর শ্বাসকষ্টের সাথে একটা বমি ভাব থাকে, নশিয়া থাকে, যার জন্য আমার বই যদি আপনারা খোলেন দেখবেন সেখানে আর্সেনিক অ্যালবামের লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে আমি অনেকটা কথা বলেছি। কীরকম দেখুন, ডিফিকাল্ট রেসপিরেশন উইথ এক্সেসিভ স্নিজিং অ্যান্ড ওয়াটারিং ফর নোজ ফলোড বাই সাডেন স্টপেজ অফ নোন অ্যান্ড রেসপিরেটরি ডিস্ট্রেস, অর্থাৎ অ্যালার্জিক রাইনাইটিস অ্যান্ড অ্যালার্জিক ব্রঙ্কাইটিস। এই সিমটমসটা হচ্ছে অ্যালার্জিক ব্রঙ্কাইটিসের সিমটমস অ্যাসোসিয়েটেড উইথ অ্যালার্জিক রাইনাইটিস। তাহলে পেশেন্টটা কমপ্লেন করলো কি আপনার কাছে, ডাক্তার প্রথমে আমরা জিজ্ঞেস করি কিভাবে শুরু হলো, হিস্ট্রি কিভাবে শুরু হলো, বলে আমার প্রথমে হাঁচি হলো, কয়েকবার হাঁচি হতে হতে দেখলাম নাক বন্ধ হয়ে গেল, এবং তারপরে দেখলাম আমি রাত্রিবেলা ঘুমোতে পারছি না, শ্বাস নিতে পারছি না, আমার শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। দিস ইজ অ্যালার্জিক রাইনাইটিস উইথ অ্যালার্জিক ব্রঙ্কাইটিস। এবং যখন সেই শ্বাসকষ্ট শুরু হয়ে গেল, কি বলছেন, কনস্ট্যান্ট টিজিং কাফ উইথ এক্সপেক্টোরেশন। আর্সেনিক অ্যালবামে এক্সপেক্টোরেশন কখনো খুব ঘন হলুদ বা সবুজ এটসেট্রা স্টিকি এসব হয় না, ওয়াটারি স্লাইট হোয়াইটিস এক্সপেক্টোরেশন, জেলি লাইক এক্সপেক্টোরেশন। তাহলে দেখুন এক্সপেক্ট হোয়াইট, থিন, ওয়াটারি, হোয়াইট, জেলি লাইক ডিসচার্জ, খুব ঘন সবুজ, ঘন হলুদ আদার্স ড্রাগগুলোর মতো, বা স্টিকি বা অ্যাডহিয়ার্স ইন থ্রোট এটসেট্রা, এইসব সিমটমস আর্সেনিক অ্যালবামে থাকে না। একদম ইজি এক্সপেক্টোরেশন, থুতুর মতো এক্সপেক্টোরেশন, বলছে শর্ট শর্ট ফেনা 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 এক্সপেক্টোরেশন, খুব মারাত্মক কিছু নয়। আর তার সাথে কি থাকবে, ভমিটিং অলওয়েজ অ্যাসোসিয়েটেড উইথ, সবসময় একটা বমি ভাব থাকে। আমি দেখুন লিখেছি একটা ওয়ার্ড, কাফ এন্ডেড বাই ভমিটিং, বমি হয়ে কাশিটা কমলো, পেশেন্ট একটা বমির টেন্ডেন্সি রয়েছে, বমি করতে চাইছে, এই যে ভমিটিং গিভস স্লাইট রিলিফ, এবং এই বমি হলে তার একটু রিলিফ হলো। কি বলছি, অ্যামুলেটস ফ্রম হট ড্রিঙ্কস, গরম খেলে আরাম হয়। শ্বাসকষ্ট হলে আগেও বলেছি আবার বলছি, রুগীটি শুয়ে থাকতে পায় না, উঠে বসে পড়তে হয়, উঠে বসে সামনের দিকে এরকম ঝুঁকে বসে থাকে রুগী। আর্সেনিক অ্যালবাম রুগী সব সময় উঠে বিছনায় বসে দুটো হাত দিয়ে সাপোর্ট দিয়ে সামনের দিকে ঝুঁকে থাকে। তার জন্য সিওপিডিতেও আর্সেনিক অ্যালবাম ইজ এ গুড মেডিসিনস, আইএলডি ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজেও আর্সেনিক অ্যালবাম ইজ এ গুড মেডিসিনস। যখন রুগীটি বসে থাকবে এবং সামনের দিকে ঝুঁকে থাকবে। আরেকটি সিমটমস হার্ট কজ অর্থাৎ কার্ডিয়াক অ্যাজমা, আমরা পরে আলোচনা করব, যেখানেও মিডনাইট অ্যাগ্রাভেশন হবে, রুগীটি বিছানা থেকে উঠে বসে পড়বে এবং বসে সামনের দিকে একটু ঝুঁকে থাকবে, দু হাত দিয়ে নিজের চেস্টটাকে একটু জাস্ট দু পাশে হাতটা দিয়ে বডিটাকে একটু ফরওয়ার্ড বেন্ডিং করে রাখবে। এই সিমটমসটা আর্সেনিক অ্যালবামের খুব ইম্পর্টেন্ট সিমটমস। দেখুন, অ্যামনেশন ফ্রম হট ড্রিঙ্কস, সিটিং ইন বেড উইথ বেন্ডিং ফরওয়ার্ডস and aggravates lying down, ঠিক আছে। ইন মিডডে অ্যাট মিডনাইট অ্যাগ্রাভেশন, চাইল্ডের রেসপিরেটরি ডিস্ট্রেসও বলেছি, চাইল্ডের রেসপিরেটরি ডিস্ট্রেস, চাইল্ড কিন্তু কখনো বিছনায় শুয়ে থাকতে চায় না, সে একটু খোলা জায়গায় তাকে নিয়ে ঘুরলে সে খুব আরাম পায়। আমি আপনাদের আর্সেনিক অ্যালবাম আলোচনার সময় প্রথমেই চাইল্ডের রেসপিরেটরি ডিস্ট্রেস সম্বন্ধে আলোচনা করেছিলাম। তাহলে এই রেসপিরেটরি ট্র্যাক্টের সমস্ত অ্যাঙ্গেলগুলোতে আর্সেনিক অ্যালবাম একটি ভীষণ ভালো ওষুধ, যদি আমরা খুব সুষ্ঠুভাবে তার সাথে আর্সেনিক অ্যালবামের যে সাপোর্টিভ প্রেসক্রাইবিং সিমটমসগুলো ছিল, সেই প্রেসক্রাইবিং সিমটমসগুলোকে আপনি এক জায়গায় করুন। তাহলে রেস্টলেসনেস, মিডনাইট অ্যাগ্রাভেশন, গরম খেলে আরাম হচ্ছে, শুয়ে থাকতে পারছে না, উঠে বসে পড়ছে, এক্সপেক্টোরেশন কেমন হচ্ছে, ওয়াটারি, স্লাইট হোয়াইট, জেলি লাইক অর থিন, একদম থিন ওয়াটারি এক্সপেক্টোরেশন হচ্ছে। আর্সেনিক অ্যালবাম ইজ এ গুড মেডিসিনস ফর এনি সর্টস অফ ডিজিজ অফ
রেসপিরেটরি ট্র্যাক্ট। ধন্যবাদ। আমরা পরবর্তী এপিসোডে আর্সেনিক অ্যালবামের আরও এরকম অনেক পার্টিকুলার্স নিয়ে আলোচনা করব।